গোপালগঞ্জে সহিংসতায় আহত আরও একজনের মৃত্যু, নিহতদের বাড়িতে কান্নার রোল। দলের মধ্যে নাই, কোনো কিছুর মধ্যে যুক্ত নাই, কেন আমার এই তুলে নিয়ে আমার জামাই কোনো দল করতো না, আমার জামাই ব্যবসা করতো, স্বাভাবিক প্রতিদিনের মতোই সে দোকানে বের হয়েছিল, তারে কেন গুলি করা হইল? হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে পুলিশের মামলা। এনসিপির জুলাই পদযাত্রা এখন মুন্সিগঞ্জে, পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। নারায়ণগঞ্জেও রয়েছে কর্মসূচি। শরীয়তপুরে ইজারা নিয়ে দুপক্ষের বিরোধের জেরে নরসিংহপুর ঘাটে অচল অবস্থা, ফেরিতে যানবাহন পারাপারে বাধা, যানজটে ভোগান্তি। দর্শক, আমন্ত্রণ সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। গোপালগঞ্জে এনসিপির পথসভাকে কেন্দ্র করে বুধবার সংঘর্ষের ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5 জনে। ওই দিনের সহিংসতার ঘটনায় পুলিশি কাজে বাধা এবং হামলার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়া হয়েছে গোপালগঞ্জ সদর থানায়। 75 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত 400 জনকে আসামি করা হয়েছে এই মামলায়। এখনও বিদ্যমান আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান, সহিংসতার ঘটনায় আরও 20 জনকে আটক করা হয়েছে। এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়ালো 45 জনে। দিবাগত রাত 1:45টার দিকে ঢাকা মেডিকেলে মৃত্যু হয় গুলিবিদ্ধ অটোরিকশা চালক রমজান মুন্সির। এদিকে গোপালগঞ্জের পরিস্থিতি এখনও থমথমে অবস্থায় রয়েছে, তবে সকাল 11টা থেকে কারফিউ শিথিল করা হয়েছে। দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আবারও বলবৎ হবে কারফিউ। বুধবার এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলা চালানো হয়, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ হয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। প্রত্যেকটা এলাকায় আমরা চিরুনি অভিযান চালাচ্ছি, বিশেষ করে শহর কেন্দ্রিক আমার যে ইসে। তো এখন এটা তো মামলা তো হয়েছে, মামলা নিয়মিত মামলা রুজু হয়েছে। এই যে ওষুধের দোকান খোলা আছে, খাবারের দোকান খোলা আছে, আমরা তো কোনো নিরীহ মানুষকে অ্যারেস্ট করছি না। দর্শক, গোপালগঞ্জের পরিস্থিতি জানাতে চাই আপনাদের। সেটি জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইতিমধ্যে সহকর্মী আরিফুর রহমান সবুজ। তিনি গোপালগঞ্জে অবস্থান করছেন। সবুজ, দুপুর 2টা পর্যন্ত তো কারফিউ শিথিল থাকবে, কি অবস্থা দেখছেন মূলত শহরের? নিশ্চয়ই সেখানে স্থানীয়দের সাথে আপনার কথা হয়েছে, তারা আসলে কি বলছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কতটা চোখে পড়ছে আপনার কাছে? রেজা, শুক্রবার জুম্মার নামাজের দিন এবং মূলত এই কারণেই এই সময়টাতে অর্থাৎ 11টা থেকে যে 2টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এই নামাজের সময়টির জন্য, এবং মানুষ যেন টুকটাক তাদের যে প্রয়োজনীয় কাজ রয়েছে সেই কাজটি যেন শেষ করতে পারেন, এই কারণে এই শিথিলতা। এবং এই শিথিলতার ফলে যেটি হচ্ছে, রাস্তাঘাটে মানুষজন, কারণ গত 2-3 দিন ধরে মানুষজন একেবারেই ঘর থেকে বের হতে পারেননি, এক ধরনের আতঙ্কিত অবস্থা ছিল। সেই জায়গাটি থেকে অনেকদিন পর বের হয়েছেন, প্রয়োজনীয় জিনিসপত্র অনেকের কেনাকাটা রয়েছে, বাজারগুলোতে ভিড় দেখেছে, মানুষজন বের হয়েছেন। এবং এই যে 2-3 দিন পর এই জায়গাটিতে এসেছে, মানুষজন বের হতে পেরেছেন, স্বাভাবিক একটি অবস্থা দেখছেন বাইরে এসে। সেই জায়গাতে মানুষজন আসলে স্বস্তি বোধ করছেন, কারণ এর আগে 2-3 দিন ধরে মানুষজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। সেই জায়গাটি আসলে মূলত স্বাভাবিক হতে শুরু করেছে, স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছে গোপালগঞ্জের মানুষ। এবং পুলিশের যে তৎপরতা, সকাল থেকে বিভিন্ন অলিগলি যেগুলো রয়েছে সেগুলোতে পুলিশের টহল রয়েছে, যেসব গুরুত্বপূর্ণ স্পট রয়েছে, স্পর্শকাতর স্পট রয়েছে, সেই স্পর্শকাতর স্পটগুলোতে পুলিশের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর এর পাশাপাশি গতকাল রাতে চিরুনি অভিযান হয়েছে এবং এর ফলে 20 জনকে নতুন করে গ্রেফতার করা হয়েছে। রেজা, সবশেষ তথ্যগুলো আপনার মাধ্যমে জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ সবুজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গোপালগঞ্জে বুধবার এনসিপির পথসভাকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের বাড়িতে এখন কান্নার রোল। নিহত সোহেল মোল্লা ও দীপ্ত সাহার পরিবার বলছে, তারা কোনো দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, দুজনেই ব্যবসায়ী ছিলেন। ময়না তদন্ত ছাড়াই নিহতদের মরদেহ দাফন ও সৎকার করা হয়েছে। একটু আগে বাবারে ফোন দাও, মা ফোন দাও।
বাবা দোকানে গেছে, বাবা দোকানে গেছে। বড় ছেলে রায়ানের সব আবদার ছিল বাবার কাছেই। বাবা কখন বাড়ি ফিরবে জড়িয়ে ধরবে বুকে, সেই অপেক্ষায় ছোট্ট শিশুটি। 1.5 বছর বয়সী নিহানের চোখও খুঁজে ফিরছে বাবাকে। আমি আমার স্বামীর যারা বুধবার গোপালগঞ্জে সহিংসতায় প্রাণ গেছে ব্যবসায়ী সোহেল মোল্লার। স্বজনরা জানায় হইচই শুনে শহরের কেরামত আলী প্লাজায় দোকান থেকে বের হন তিনি। কিছু দূরে চৌরঙ্গি মোড় এলাকায় গিয়ে দাঁড়ানোর সাথে সাথে গুলিবিদ্ধ হন। একমাত্র সন্তানকে হারিয়ে থামছেই না মা বাবার আহাজারি। পরিবার বলছে রাজনীতির সাথে জড়িত ছিল না সোহেল। আমার একটা কবুতর রে, আমার আর কেউ নাই রে। আমার কোনো অভিযোগ নাই। আমার স্বামী সাধারণ মানুষ ছিল, সাধারণ ব্যবসায়ী ছিল, তারে গুলি করা হয়েছে। আমি এতটুকুই যাই সবার কাছে, সেই জন্য জান্নাতবাসী হই। আমার পক্ষে মানে দীপ্ত সাহার বাড়িতেও কান্নার রোল। তার এমন মৃত্যু কিছুতেই মানতে পারছে না পরিবার। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে গুলিতে দীপ্ত মারা যান বলে জানান স্বজনরা। বলেন তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন না। আমার সোনার মানে তো ঘরের ছাল, ব্যবসা বাণিজ্য করতো, বাড়িতে ঘরে থাকতো, কোনো দলের মধ্যে নাই, কোনো কিছুর মধ্যে যুক্ত নাই। কেন আমার এই তুলে নিয়ে কি কারণ? ও তো সাধারণ ব্যবসায়িক ছিল, চন্দ্রমুখী গার্মেন্টসের মালিক। দোকান ঠিকই ওইভাবে আটকায় চলে আসতেছে। যখনই এটা হইল তখন ওর দোকান আটকায় চলে আসতেছিল, তো ও তার বুঝতে পারে না যে এরকম গোলাগুলি শুরু হয়ে গেছে। ময়নাতদন্ত ছাড়াই দুজনের মরদেহ দাফন ও সৎকার করা হয়েছে। বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় হামলা চালানো হয়। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয় আইনশৃঙ্খলা বাহিনীর। জাহিদ হাসান, যমুনা নিউজ। দেশ করতে জুলাই পদযাত্রার 18তম দিনে মুন্সিগঞ্জে চলছে এনসিপির কর্মসূচি। মুন্সিগঞ্জ শহরে কৃষি ব্যাংকের সামনে পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কর্মসূচি ঘিরে উৎসবের আমেজ স্থানীয় নেতাকর্মীদের মাঝে। সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ, টানানো হয়েছে ব্যানার এবং ফেস্টুন। এরই মধ্যে পথসভা স্থলে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মী ও সমর্থকরা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মুন্সিগঞ্জে কর্মসূচি শেষে এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহর রওনা হবে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত রায়হান সাকিব। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। সাকিব, কেন্দ্রীয় নেতারা পথসভাস্থলে পৌঁছেছেন কিনা সেই তথ্য একটু জানতে চাই। একই সাথে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি আপনি কেমন দেখছেন সেখানে, আর সেই খবরের বিস্তারিতও জানাবেন আমাদের। রেজা, দেখুন আসলে প্রশ্নটি আমি ভালো করে শুনতে পাইনি, তবে ইতিমধ্যে মুন্সিগঞ্জের যে পথসভা, সে পথসভায় কিন্তু যুক্ত হয়েছে এনসিপির শীর্ষ নেতৃত্ব নাহিদ, হাসনাত, সার্জিস, তাসনিম জারা সহ অন্যান্যরা। এবং এই মুহূর্তে কিন্তু মুন্সিগঞ্জের যে বাস স্ট্যান্ড এলাকা, সেটা কিন্তু আসলে পুরোটাই কিন্তু আসলে নেতা কর্মীদের ঠাসা এবং লোকারণ্য বলা চলে। এবং এর মাঝে কিন্তু পথসভার যে মূল স্টেজ, সেটি তৈরি করা হয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনসিপির শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু উপস্থিত রয়েছেন। এবং এই মুহূর্তে বক্তব্য রাখছেন জেলা কমিটির মূল যিনি প্রধান সমন্বয়কারী মাজিদুল ইসলাম। এবং এরপর কিন্তু আসলে পর্যায়ক্রমে শীর্ষ নেতৃত্বরা বক্তব্য রাখবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এবং এনসিপির পক্ষ থেকে আমাদেরকে যেটি জানিয়েছেন, আজকে দুইটি মূলত আসলে কর্মসূচি ছিল। এর মধ্যে একটি হচ্ছে যে পদযাত্রা এবং পথসভা। ইতিমধ্যে কিন্তু স্থানীয় নেতা কর্মীরা কিন্তু আসলে পদযাত্রাটি করেছে, যদিও সেখানে শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিল না। এবং এই পদযাত্রা শেষে কিন্তু পথসভার স্থান পদযাত্রাটি শেষ হয় এবং সেইখানে এই মুহূর্তে পথসভা হচ্ছে এবং সেখানে বক্তব্য রাখার যে প্রক্রিয়া, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং বিপুল পরিমাণে নেতা কর্মীরাও কিন্তু এই মাঠে এসে উপস্থিত হয়েছেন, এই সড়কে এসে উপস্থিত হয়েছেন, ঠিক যেখানটিতে আসলে আমরা দেখেছিলাম যে মুন্সিগঞ্জের যে ছাত্র জনতার আন্দোলন হয়েছিল, ঠিক সেই জায়গাটিতে এসে তারা কিন্তু দাঁড়িয়েছেন। এবং স্থানীয়রা পাশাপাশি ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিশেষ করে এনসিপির নেতা কর্মীরা এই জায়গাটিতে রয়েছে। এবং এনসিপির পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, আজকে দুপুরে ঠিক এখানে পথসভা করবে এবং সেখানে আগামী দিনের রাজনীতি, বাংলাদেশের প্রেক্ষাপট, পরিস্থিতি, চাওয়া পাওয়া এগুলো নিয়ে কিন্তু আসলে তাদের দেখা যাচ্ছে বক্তব্য প্রদান করবে এখানকার যে নেতৃত্ব
এবং এরপরে কিন্তু আসলে নারায়ণগঞ্জের পথসভায় অংশ নেবেন এই নেতৃত্ব, এবং এই পথসভাকে ঘিরে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা বেশ ঢিলে সাজানো হয়েছে। সব মিলিয়ে কিন্তু এনসিপির পক্ষ থেকে যে পথসভাটি কিন্তু চলমান রয়েছে এই মুহূর্তে। রেজা, সেই সব শেষ তথ্যগুলো আপনার মাধ্যমে জেনে নিতে পারছিলাম। ধন্যবাদ সাকিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শরীয়তপুরে ইজারা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে নরসিংহপুর ঘাটে অচল অবস্থা বিরাজ করছে, যাতে আটকা পড়েছে শতাধিক যানবাহন। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, শরীয়তপুর চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে জেলা যুবদলের সাবেক সহসভাপতি মোমিন দিদার ও সখীপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিসান বালার মধ্যে বিরোধ চলছিল। বর্তমানে ঘাটের ইজারাদার জিসান হলেও ভোরে জোরপূর্বক মোমিনের লোকজন ইজারা তুলতে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরপরই এই রুটের ফেরিতে যানবাহন উঠানোয় বাধা দেয় আটকা পড়ে ঘাটে ফেরি পারের অপেক্ষায় থাকা শতাধিক গাড়ি। দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এই বিষয়ে জানতে যুবদল ও ছাত্রদলের সাবেক দুই নেতার সাথে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী SM শাকিল। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। শাকিল, ঘাটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সেটি একটু জানাবেন। একই সাথে এ নিয়ে প্রশাসন আসলে কি বলছে? নিশ্চয়ই তাদের সাথে আপনার কথা হয়েছে, তারা মূলত কি বলছে? রেজা, আমরা এখানে ঘাটের পরিস্থিতি দেখছি যে তীব্র যানজট বলতে প্রায় শতাধিক গাড়ি কিন্তু এই রাস্তায় দাঁড়িয়ে আছেন, এবং যারা ড্রাইভাররা রয়েছেন তারা কিন্তু বলছেন যে গতকাল রাত থেকেই কিন্তু তারা এখানে রাস্তার উপরেই থাকছেন, এবং খাবার দাবার বা অন্যান্য যেই সুযোগ সুবিধা সেটাও কিন্তু তারা পাচ্ছেন না। তবে এখানে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। প্রশাসন কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছেন যে এই বিষয়টা সমাধানের জন্য। এখানে যারা সমস্যায় দ্বন্দ্বে যারা রয়েছেন তারা একজন হচ্ছেন সাবেক ইজারাদার এবং আরেকজন হচ্ছে বর্তমান ইজারাদার। সাবেক যে ইজারাদার তার বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে, বর্তমান ইজারাদারকে ইজারা নিতে দিচ্ছেন না, এবং জোরপূর্বক সাবেক যে ইজারাদার তিনি কিন্তু ইজারা তুলছেন। এই কারণে কিন্তু এই দ্বন্দ্বের শুরু হয়। তারপর থেকে কিন্তু গাড়ি চলাচল এখানে বন্ধ থাকে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে প্রশাসনের লোকজন বলতে পুলিশ এসেছে এবং সেনাবাহিনীও এসেছিল, এমনটাই কিন্তু এখানকার যারা ড্রাইভার রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি বলছেন যে প্রশাসনের লোকজন আসার পরও তারা কিন্তু যেতে পারছেন না। প্রায় একদিন হয়ে গেল, তারপরেও কিন্তু তারা এই রাস্তার উপরেই রয়ে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান করতে পারছেন না। তবে এখানকার যে বর্তমান ইজারাদার রয়েছেন তিনি কিন্তু দাবি করেছেন যে তার ইজারার সব কাগজপত্র বৈধ থাকার পরেও কিন্তু যেই সাবেক ইজারাদার যিনি রয়েছেন তিনি কিন্তু জোরপূর্বক ইজারা নিচ্ছেন। এই কারণে কিন্তু এই দ্বন্দ্বটা শুরু হয়। তারপর থেকে কিন্তু এরকম একটা পরিস্থিতির দেখতে পাই আমরা। তবে ফেরি চলাচল বলতে চাঁদপুর থেকে কিন্তু ফেরি আসছে, এবং চাঁদপুরে যে গাড়িগুলো রয়েছিল সেই গাড়িগুলো কিন্তু শরীয়তপুর আসতে পারছেন, কিন্তু শরীয়তপুর থেকে যে গাড়িগুলো যাওয়ার কথা ছিল সেই গাড়িগুলো কিন্তু যাচ্ছে না, শুধু সেগুলো বাধাগ্রস্ত হচ্ছে। সেই সবশেষ তথ্যগুলো আপনার মাধ্যমে জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য শাকিল। মেয়ের হত্যার ঘটনায় মামলা করেছেন মা। মূল আসামি আর কেউই নয়, খুদ বাবা আমির হোসেন। গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, পরিবারের অমতে বিয়ে এবং বিচ্ছেদের পরও সাবেক স্বামীর সাথে যোগাযোগ রাখার কারণেই ক্ষুব্ধ হয়ে মেয়ে আনিতাকে হত্যা করে আমির হোসেন। 2.5 বছরের ছোট্ট শিশু ওহি জানেও না তার মা আর নেই। ঘাতক আর কেউ নয়, তারই নানা। চাঞ্চল্যকর এই ঘটনাটি কুষ্টিয়া ভেড়ামারার। 4 বছর আগে পরিবারের অমতে বিয়ে করেন রামচন্দ্রপুর এলাকার আনিতা ও মুহিন। পারিবারিক কলহের কারণে গেল মাসে হয় বিবাহ বিচ্ছেদ। এরপর নিঃসন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন আনিতা। তবে যোগাযোগ ছিল প্রাক্তন স্বামীর সাথে। এতেই ক্ষিপ্ত হয়ে মেয়ে আনিতাকে হত্যা করে তার বাবা আমির হোসেন। এটা একটা ব্রেন চাইল দিছে, যেমন 2 দিন পরে কয়েকদিন পরে একটা আপোষনামা জমা দিবে, ওনার স্বামীর উনি বাড়ি করে নিয়ে আসবে। আমার স্ত্রী হত্যা সঠিক বিচার দাবি পাবো না। আমার ছেলে যদি ওর সাথে ওর সম্পর্ক ভালোই না থাকতো তাহলে কোনোদিন ওই ছেলে এরকম করে না। এখনো কবরে যাই কান্দে। বিয়ে হয়েছে, এখন 2 দিন পর পর গ্যাঞ্জাম হয়, ওই ভাত খাবে না, আবার ওরাও করে গ্যাঞ্জাম করে। এই ঘটনায় আনিতার মা নিজেই বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন। বাবার হাতে মেয়ে হত্যার ঘটনায় হতবাক স্থানীয়রা। এরই মধ্যে হত্যা মামলার আসামি আমিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামাইয়ের কারণে, আর কোনো কারণ নেই। বাবা আমার অস্বীকারোক্তি দিয়েছে, ওকে ধরা আছে, ধরার পরে অস্বীকারোক্তি। আমরা আমির হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি।
সিআরপিসি 164 ধারা মোতাবেক জবানবন্দি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য আমরা আবেদন করি। সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আমির হোসেনকে কারাগারে পাঠানো হয়। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে শহরের স্বাধীনতা উদ্যান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় জেলা যুবদলের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের নেতারা। বলেন, দেশের মানুষের জানমাল নিরাপদ নয়, সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। দ্রুত অরাজকতা সৃষ্টিকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছেন তিনি। আমাদের দুর্বলতা, তাই আমাদের সম্পর্কে বলতে বলতে এক পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান অভিভাবক ডক্টর তারেক রহমান সম্পর্কে তারা বলা শুরু করেছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস 2025 উপলক্ষে বিভিন্ন জেলায় ম্যারাথন প্রতিযোগিতা হয়েছে। কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকালে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে শুরু করে শহরের কান্দিরপাড়, রাজগঞ্জ, মোগলটুলি, পুলিশ লাইন হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। ঝিনাইদহে হয়েছে এই জেলা প্রশাসকের কার্যালয় থেকে ম্যারাথন দৌড়। অংশ নেন 250 জন স্থানীয় প্রতিযোগী। পরে তারা শহরের সার্কিট হাউস, গীতাঞ্জলি ও হোসনে শহীদ সরোয়ার্দী সড়ক ঘুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এসে পৌঁছায়। জামালপুরেও আয়োজিত হয় ম্যারাথন প্রতিযোগিতা। অংশ নেন গণঅভ্যুত্থানে নিহতদের স্বজনসহ 3 শতাধিক মানুষ। শহরের বিজয় চত্বর থেকে শুরু হয়ে চন্দ্রা লাইট হাইট হাউস মোড় ঘুরে ম্যারাথন শেষ করেন প্রতিযোগীরা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন। সকালে সদরের পালোরা এলাকা থেকে শুরু করে মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ম্যারাথনটি শেষ হয়। অংশ নেন জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা সহ জাতীয় ও স্থানীয় দৌড়বিদরা। এছাড়াও ভোলা, নাটোর, নড়াইল সহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয় এই ম্যারাথনের। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।